বিজয় তার মা বৈশাখী দেবীর সঙ্গে বাস করে। বিজয় সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি ছিল। এখন সে এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সেই সঙ্গে সে সুদর্শন, নম্র, ভদ্র একজন ছেলে ছিল। কিন্তু তা সত্ত্বেও বিজয় এখনো বিয়ে করে উঠতে পারেনি। বৈশাখী দেবী বারে বারে নিজের ছেলেকে বিয়ে করতে বললেও বিজয় কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। আর তার পেছনে এক অনেক বড় কারণ আছে। মা, তুমি তো ভালো করেই জানো আমি কেন বিয়ে করতে চাই না। প্রত্যেকদিন রাত্রেবেলা আমার বিছানায় হিসু করার অভ্যাস। আমি জানি না কেন কিভাবে ঘুমের মধ্যে আমি বিছানায় হিসু করে ফেলি। বিয়ের পর আমার বউ যদি আমাকে বিছানায় হিসু করতে দেখে তাহলে তো সে সেদিনকেই আমাকে ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে যাবে। তার চেয়ে বরং আমার বিয়ে না করাই ভালো। কিন্তু বাবা, এরকম ভাবে কতদিন চলবে? আমারও তো বয়স হচ্ছে। আমি আজ আছি কাল নেই। তারপর তুই সারা জীবন একা একা কিভাবে কাটাবি? আর তাছাড়া তুই তো আর ইচ্ছা করে বিছানায় হিসু করিস না, তোর অজান্তেই হিসু হয়ে যায়। এতে তো তোর কিছু করার নেই। সেটা আমি জানি, তুমিও জানো, কিন্তু অন্য কেউ জানার বা বোঝার চেষ্টা করবে না কখনো। এরকম বিছানায় হিসু করা ছেলের সঙ্গে কোনো মেয়ে কখনোই বিয়ে করতে রাজি হবে না। আরে বাবা, তুই বিছানায় হিসু করিস সেটা তুই আগে থেকে কেন বলতে যাবি? আগে বিয়েটা হয়ে যাবে তারপর বলবি। আর একবার বিয়ে হয়ে গেলে কোনো মেয়ে অত সহজে সংসার ছেড়ে যেতে পারে না। তুই বিয়ে কর, তারপর আমি আমার বৌমাকে সব বুঝিয়ে বলবো। তুই শুধু একবার বিয়েতে রাজি হয়ে যা বাবা, বোঝার চেষ্টা কর। এরকম ভাবে বৈশাখী দেবী বিজয়কে বাড়ি বাড়ি বিয়ে করার জন্য জোর দিতে থাকে। শেষ পর্যন্ত বিজয় তার মায়ের কথা মেনে নিতে বাধ্য হয়। বৈশাখী দেবী খুবই খুশি মনে মেয়ে দেখতে শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই বৈশাখী দেবী জবা নামে এক মেয়ের সন্ধান পায়। জবা দেখতে খুবই সুন্দরী ছিল। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তার বাবা মা তাকে খুবই ভালোবাসতো। তাই জবার বাবা মা সবসময় মেয়ের এমন পরিবারে বিয়ে দিতে চায় যেখানে তাদের মেয়ে স্বামী এবং পরিবারকে নিয়ে হাসি খুশি বাস করতে পারবে। এই ছেলেটার ফটো দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, ভালো করে খোঁজ খবরও নিতে হবে। আরে হ্যাঁ গিন্নি, সব খোঁজ খবর নিয়েছি। ছেলেটার বাবা নেই, শুধুমাত্র মায়ের সঙ্গে বাস করে। আর ছেলেটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিও করে, লক্ষ লক্ষ টাকা মাইনা পায়। বাবার বিশাল সম্পত্তিও আছে, আর খুবই ছোট পরিবার, কোনো ভাই বোন কেউ নেই। ওই ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হলে আমাদের মেয়ে কিন্তু একেবারে রাজরানীর মতো জীবন কাটাতে পারবে, বুঝেছো? তাহলে আর দেরি করে লাভ নেই। তুমি বরং ওদেরকে কাল পরশুর মধ্যেই ফোন করে আমাদের মেয়েকে দেখতে আসতে বলে দাও। কিরে জবা, তোর কোনো অসুবিধা নেই তো? মা মায়ের কথা শুনে জবা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। মদন বাবু সেদিনই বিজয় এবং তার মাকে ফোন করে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। দুদিন পর বিজয় তার মাকে নিয়ে জবাদের বাড়িতে এসে উপস্থিত হয়। বিজয়কে দেখে জবা এবং তার পরিবারের ভীষণ পছন্দ হয়। আর জবাকেও বিজয়ের পছন্দ হয় ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বিজয় বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে না। শুধুমাত্র মায়ের কথা শুনে সে বাধ্য হয়ে জবাকে বিয়ে করতে রাজি হয়। কিছুদিনের মধ্যেই বিজয় জবাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। বউকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই বিজয় ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। সন্ধ্যা হতে না হতে আমার টেনশন যেন আরো বেড়ে গেল। কি যে হবে আমি জানি না, কিছুই বুঝতে পারছি না। আমি যদি জবার সঙ্গে একই ঘরে ঘুমাই আর জবা আমার বিছানায় হিসু করার অভ্যাসের ব্যাপারে জেনে যাই তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। আর আজকেই তো সবে আমার বিয়ে হলো, তখন আজকে এবার ডিভোর্স হয়ে যাবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। বিজয়কে প্রচুর পরিমাণে চিন্তা করতে দেখে জবা জিজ্ঞাসা করে, কি হয়েছে বিজয়? তুমি অনেক বেশি টেনশনে আছো মনে হচ্ছে। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তো তোমার স্ত্রী। আমি অবশ্যই তোমার সমস্যাটা বোঝার চেষ্টা করব। জবার কথা শুনে বিজয় মনে মনে সাহস পায়, কিন্তু তবুও সে কিছুতেই জবাকে সত্যি কথা বলতে পারে না। তখনই বিজয়ের মাথায় একটা খুব ভালো আইডিয়া আসে। আসলে জবা, আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে বলবো, তবুও বলছি। আসলে মাকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। মায়ের শরীরটা একদম ভালো নেই। আমার মায়ের ব্লাড প্রেসারের সমস্যা আছে। এতদিন পর্যন্ত আমি মায়ের সঙ্গে একই ঘরে ঘুমাতাম, কারণ রাত্রেবেলার দিকে অনেক সময় মায়ের শরীর খারাপ হয়ে যায়। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেল, মা একা একা কিভাবে ঘুমাবে তাই নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, এই সামান্য ব্যাপার, এটা নিয়ে তুমি এত চিন্তা করছো? ঠিক আছে, চলো আমি আর তুমি দুজনই আজকে মায়ের রুমে ঘুমাবো। মায়ের যখন শরীরটা ঠিক মনে হবে তখন আমরা আবার আমাদের রুমে ঘুমাবো। মা বেডের উপরে ঘুমিয়ে পড়বে আর আমি আর তুমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়বো। না না, তা হয় নাকি? তুমি বাড়ির নতুন বউ আর তুমি মেঝেতে বিছানা পেতে ঘুমাবে, তা কখনো হয় না। মা আমাকে ভীষণ বকাবকি করবে। আর মায়ের বেডটাও তো খুব ছোট, তিনজন একসঙ্গে হবেও না, দুজন হলে ঠিকঠাক ভাবে ঘুমানো যায়। আচ্ছা বাবা, আমি মায়ের সঙ্গে আজকে ঘুমিয়ে পড়ি প্লিজ। হ্যাঁ, তুমি আমার রুমেই ঘুমাও। দেখো বিজয়, ওটা শুধু তোমার মা নয়, এখন থেকে ওটা তো আমারও মা। তাই ওনার প্রতি তোমার যেরকম দায়িত্ব কর্তব্য আছে আমারও তো আছে। তাই মা হিসেবে ওনার খেয়াল রাখা উচিত আমার। তুমি বরং আমাদের রুমে ঘুমিয়ে পড়ো, আজকে আমি মায়ের সঙ্গে ঘুমাবো।
না না, এটাও করা যাবে না। সকালবেলা আমার বিছানায় ভিজা অবস্থায় দেখতে পেলে জবা সব বুঝতে পেরে যাবে। মায়ের ঘরে ঘুমালে মা সকাল সকাল আগেই নিজের বাথরুমে গিয়ে বিছানা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। না না জবা, দেখো তুমি এই বাড়ির নতুন বউ, তোমার যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটাই আমাকে দেখতে হবে। আমি মায়ের ঘরে মায়ের সঙ্গেই ঘুমাই, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার কোনো অসুবিধা নেই। এই শুনে বিজয় খুবই খুশি হয়। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বিজয় তার মায়ের রুমে ঘুমাতে চলে যায়। মা, আমি কিছু বুঝতে পারিনি, সেই জন্য আমি জবাকে মিথ্যা কথা বলে তোমার সঙ্গে ঘুমাতে চলে এসেছি। আর জবার সঙ্গে ঘুমালে জবা যদি সত্যি কথা জেনে যায়, তাই আমি ওকে বলেছি তুমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ, সেই জন্যই আমি তোমার কাছে চলে এলাম। কি বলবো বলতো বাবা, আমারও তো সেরকম ভাবে মাথা কাজ করছে না। বিয়ের আগে আমার কাছে ব্যাপারটা খুবই সহজ মনে হলেও এখন যেন আমারও খুব ভয় করছে। হ্যাঁ মা, আর আমার অবস্থাটা বুঝতে পারছো আমি কতটা টেনশনে আছি। জবা যদি কখনো জানতে পারে যে আমি বিছানায় হিসু করি, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। শোনো মা, তুমি কিন্তু একটু মাঝে মধ্যে অসুস্থ হবার নাটক করবে, তাহলে আমি তোমার সঙ্গে রাত্রিবেলা করে ঘুমাতে পারবো। এই বলে বিজয় তার মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা বিজয় নিজের অজান্তেই আবার বিছানায় হিসু করে ফেলে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৈশাখী দেবী আগে নিজের বাথরুমে ঢুকে বিছানাগুলো ধুয়ে পরিষ্কার করে নেয়। এর ফলে জবা কোনো কিছু জানতেই পারে না। পরের দিন বিজয় আবার নিজের মায়ের শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে মায়ের ঘরে ঘুমাতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কাটে। বিজয়, এরকম ভাবে আর কতদিন চলবে? এরকম করিস না বাবা, বৌমা কিন্তু এবার তোর উপর সন্দেহ করতে পারে। তুই নিজের ঘরে গিয়ে ঘুমাবি আজকে। না মা, কিছুতেই না। আমি আমার মান সম্মান জবার সামনে শেষ করতে চাই না। আমি কিছুতেই জবার সঙ্গে একই ঘরে ঘুমাবো না, যতদিন না আমি আমার এই বাজে অভ্যাসটা ছাড়তে পারছি। দরজার বাইরে থেকে জবা বিজয় এবং তার মায়ের কথা শুনে ফেলে, কিন্তু সে তাদের কথা স্পষ্টভাবে শুনতে পায় না। জবা অর্ধেক কথা বুঝতে পারে আর বাকি কথাগুলো সে মনে মনে অনুমান করার চেষ্টা করে। সেই মুহূর্তে জবা কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলা জবা ব্যাগপত্র গোছানো শুরু করে। আর এই দেখে বিজয় অবাক হয়ে বলে, আরে জবা, তুমি ব্যাগপত্র গোছাচ্ছ যে? কোথাও যাবে নাকি তুমি? আমাকে তো কিছু বললে না। হ্যাঁ, আসলে আমি কিছুদিনের জন্য মায়ের বাড়িতে থাকতে যাচ্ছি। বিয়ে করে তো আমি মায়ের বাড়িতে থাকতে যাইনি, তাই ভাবলাম এখন কিছুদিন গিয়ে থেকে আসি। এই শুনে বিজয় খুবই খুশি হয়। বাহ, খুবই ভালো কথা। সত্যিই তো, আমারও তো ব্যাপারটা ভেবে দেখা উচিত ছিল। তোমারও তো বাবা মায়ের জন্য নিশ্চয়ই মন খারাপ করে, তাই না? চলো, আমি তোমাকে তোমার মায়ের বাড়িতে ছেড়ে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি ক্যাব বুক করে নিয়েছি, এখনই ক্যাব চলে আসবে। আমি আসছি, কেমন? ঠিক আছে, চলো, আমি তোমার ব্যাগ নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, বাড়িতে পৌঁছে গিয়ে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আমাকে, ফোন করো, কেমন? কিন্তু জবা বাপের বাড়িতে যাওয়ার পর বিজয়ের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয়। বিজয় অনেকবার ফোন করলেও জবা কিছুতেই বিজয়ের ফোন ধরে না। এর ফলে বিজয় খুবই চিন্তায় পড়ে। আর এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 10 দিন কাটে। একদিন বিজয় জবাকে নিতে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু বিজয়কে দেখে জবা এবং তার পরিবার বিজয়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে। তোমাকে আমরা খুবই ভালো ছেলে বলে মনে করেছিলাম, দেখে তো তোমাকে একেবারে সাধু পুরুষ মনে হয়েছিল, কিন্তু তুমি যে ভেতরে ভেতরে এতটা শয়তান সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা আমাদের একমাত্র মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি কি জন্যে? যাতে তুমি আমাদের মেয়েকে কষ্ট দিতে পারো। আমি কিছুতেই তোমার সঙ্গে আর ফিরে যাব না বিজয়। তোমার অন্য মেয়ের সঙ্গে চক্কর চলছে, আর যাকে তুমি কিছুতেই ছাড়তে পারছো না। সেই জন্যই তো তুমি বিয়ের পর থেকে একদিনও আমার সঙ্গে এক ঘরে ঘুমাওনি। তুমি আমার সঙ্গে থাকবে না বলে নিজের মায়ের অসুস্থতার বাহানা করে মায়ের সঙ্গে ঘুমাচ্ছ। তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? জবা, তুমি আমাকে ভুল ভাবছো। দয়া করে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে কিছু বলতে চাই। কি বলতে চাও? হ্যাঁ, কি বলতে চাও? কি বলার আছে আমাদের? আমাকে বলো। আমার মেয়ে তোমার আর কোনো কথা শুনবে না। আমরা জানি তোমার বলার মতো কিছু নেই। চুপচাপ এখান থেকে চলে যাও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এত বাজে ব্যবহার পেয়ে বিজয়ের মন খুবই খারাপ হয়ে যায়, আর সে অপমানিত হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। বিজয় বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা জানায়। মা, সেদিন জবা আমার আর তোমার কথা শুনতে পেয়েছিল, কিন্তু আসল ব্যাপারটা কিছুই জানতে পারেনি। ও ভেবেছে আমার সঙ্গে অন্য কোনো মেয়ে চক্কর আছে, আর সেই জন্যই আমি প্রত্যেকদিন তোমার সঙ্গে ঘুমাই। আমি যে বিছানায় হিসু করি সেই জন্যই তোমার সঙ্গে ঘুমাই। এই ব্যাপারটা আমি কিছুতেই জবা আর ওর মা বাবাকে বলতে পারিনি। আমি কিভাবে বলবো বলো তো? আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না মা। দেখ বাবা, তুই এভাবে ভেঙে পড়িস না। আমি বুঝতে পারছি এগুলো আমার জন্যই হয়েছে। আমি বৌমার সঙ্গে দেখা করব, আর আমি বৌমাকে বুঝিয়ে সব বলবো। তুই একটু শান্ত হ বাবা। বৈশাখী দেবী সেদিনই জবাকে ফোন করে অন্য কোনো একটা জায়গায় দেখা করার জন্য বলে, কিন্তু জবা কিছুতেই তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে চায় না। বৈশাখী দেবী বারে বারে অনুরোধ করলে জবা তার শাশুড়ি মায়ের সঙ্গে একটা পার্কে দেখা করতে চলে যায়। দেখো বৌমা, আমি যেটা বলবো সেটা শুনে হয়তো তোমার খুবই অদ্ভুত বলে মনে হবে, কিন্তু এটাই সত্যি। আসলে ছোটবেলা থেকেই আমার ছেলের বিছানায় হিসু করার বাজে অভ্যাস আছে। আমরা অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি,
কিন্তু কিছুতেই আমার ছেলের এই অভ্যাস যায় না, আর তাই জন্য আমার ছেলে কিছুতেই বিয়ে করতেও চাইছিল না। ও শুধুমাত্র আমার কথা শুনে তোমাকে বিয়ে করেছে, এতে আমার ছেলের কোনো দোষ নেই, বিশ্বাস করো। এরকম অদ্ভুত রোগের কথা শুনে জবা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, এত বড় ছেলে এখনো পর্যন্ত বিছানায় হিসু করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত বড় সত্যি কথাটা আপনারা লুকিয়ে রেখেছিলেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আপনারা। আমার ছেলের কোনো দোষ নেই বৌমা, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু দয়া করে আমার ছেলেকে এরকম ভাবে শাস্তি দিও না। এই কিছুদিনেই আমার ছেলে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। তুমি বাড়ি যাবে না বলেছো বলে ও খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না বৌমা, না হলে আমার ছেলেকে আমি আর বাঁচাতে পারবো না। দয়া করে আমার ছেলেকে তুমি ছেড়ে যেও না, আমি তোমার পায়ে পড়ছি। বৈশাখী দেবীকে এভাবে কান্নাকাটি করতে দেখে জবার ভীষণ পরিমাণে খারাপ লাগে। ঠিক আছে শুনুন, আপনি যখন এত করে অনুরোধ করছেন, আমি তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। আপনারা ডাক্তার দেখিয়েছেন ঠিকই, কিন্তু কখনো বিজয়কে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার কথা ভাবেননি? হতেই তো পারে বিজয়ের এরকম অদ্ভুত রোগের চিকিৎসা আমাদের দেশে নেই, তাই আমি বিজয়কে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করে দেখতে চাই। আপনি এবার বলুন তো, আপনাদের টাকা পয়সা খরচা করতে কোনো সমস্যা নেই তো? না বৌমা, কোনো সমস্যা নেই। তুমি কি মনে করেছো টাকা পয়সার ভয়ে আমি আমার ছেলেকে ডাক্তার দেখাইনি? এরকম একদমই নয়। আমার ছেলেকে সুস্থ করে দেওয়ার জন্য আমি জায়গা, জমি, সম্পত্তি সব বিক্রি করতে রাজি আছি। আমি শুধু আমার ছেলেকে সুখে দেখতে চাই। এই শুনে জবা খুশি হয়। কয়েকদিনের মধ্যেই জবা বিজয়কে নিয়ে বিদেশে চলে যায়। সেখানকার ডাক্তাররা বিজয়ের চিকিৎসা করা শুরু করে। বিজয়কে প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দেয়, সেই সঙ্গে বিজয়ের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু জরুরি কথা ভালো করে জবাকে বুঝিয়ে দেয়। যেমন রাত্রিবেলা বিজয়ের কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া অনুচিত, কতটা পরিমাণে জল খাবে ইত্যাদি। বিজয়কে সুস্থ করার জন্য জবাকে রাত জেগে থাকতে হয়, কারণ প্রত্যেকদিন রাত্রিবেলা 3 থেকে 4 বার বিজয়কে ডেকে ডেকে জবা বাথরুমে নিয়ে যায়, যাতে বিজয় কিছুতেই বিছানায় হিসু করতে না পারে। এরকম ভাবে 2 মাস কাটে, আর এখন বিজয় পুরোপুরি ভাবে সুস্থ। সে আর কখনোই বিছানায় হিসু করে না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো জবা। তুমি আমার জন্য যা করেছো অন্য কোনো মেয়ে থাকলে কখনোই করতো না। আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি তোমার মতো একজন লক্ষ্মী বউকে পেয়েছি। তুমি আমার জন্য অনেক করেছো। এবার তোমাকে সারা জীবন হাসি খুশি রাখার দায়িত্ব আমার।